পেশেন্ট সেফটি ডে 2020 অ্যাওয়ারনেস প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকেও আমরা প্রতিদিন ফেসবুক লাইভ প্রোগ্রামে আজকে আমরা একটি সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা করব এবং এই বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য। তো আজকে আমরা যে বিষয়টিকে প্রাধান্য দিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আপনার সেটাও পলিফার্মেসি নিয়ে, যেটা নিয়ে আমরা গত 3 দিন ধরে কথা বলছি। আজকে বিষয়টি হচ্ছে প্রিভেন্টিং dangerous effects of polypharmacy in elderly patients. So elderly পেশেন্টদের উপরে পলিফার্মেসির যে খারাপ প্রভাব সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তো আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সৌজন্যে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উপলক্ষে আপনার 17 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন ফেসবুক লাইভ প্রোগ্রাম করছি এবং প্রতিদিনই আমরা পেশেন্ট সেফটি নিয়ে, মেডিকেশন সেফটি নিয়ে এবং হেলথ ওয়ার্কার সেফটি নিয়ে বিভিন্ন বিষয়ে আমরা কথা বলছি। সেপ্টেম্বর 1 তারিখে যে বিষয়টি নিয়ে কথা বলেছি আমরা, সেপ্টেম্বর 2 তারিখে অন্য একটি বিষয় ছিল এবং 3 তারিখে আরেকটি বিষয় ছিল। এভাবে প্রতিদিনই আমরা ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কথা বলছি এবং প্রতিটি বিষয় ছিল পেশেন্ট সেফটি নিয়ে, তারপর হচ্ছে আপনার মেডিকেশন সেফটি এবং হেলথ ওয়ার্কার সেফটি নিয়ে। তো ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উপলক্ষে এই ধরনের একটি প্রোগ্রাম প্রতিদিন করার যে উদ্দেশ্য সেটি হচ্ছে আপনার এই বিষয়ে আসলে প্রচুর পরিমাণ অ্যাওয়ারনেস তৈরি করতে হবে এবং এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের উদ্দেশ্য এরকমই যে সারা পৃথিবীতে পেশেন্ট সেফটি, মেডিকেশন সেফটি এবং আপনার হেলথ ওয়ার্কার সেফটি নিয়ে অনেক বেশি অ্যাওয়ারনেস তৈরি করাটা জরুরি। তো আজকের বিষয় অলরেডি বলেছি, সেটা হচ্ছে প্রিভেন্টিং ডেঞ্জারাস ইফেক্টস অফ পলিফার্মেসি ইন এল্ডারলি পেশেন্টস। এই বিষয়টি আজকের মুখ্য বিষয়। বিষয়টি আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব এবং আশা করি যে প্রতিটি বিষয়ই আপনাদের জন্য খুব বেশি কাজে লাগবে এবং অনেক কিছুই আছে আপনাদেরকে চিন্তায় ফেলে দিবে। তো বিষয়গুলি নিয়ে যদি আমরা সচেতনতা হই, আমরা যদি বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করি, এটা সরকারি, বেসরকারি, প্রাইভেট যে পর্যায়ে হোক অথবা ব্যক্তি উদ্যোগে হোক, তবেই কিন্তু পেশেন্ট সেফটি, মেডিকেশন সেফটি আর হেলথ ওয়ার্কার সেফটি বিষয়টি কিন্তু গুরুত্ব পাবে এবং আমরা সত্যিকার অর্থে কিন্তু পেশেন্ট সেফটি, মেডিকেশন সেফটি আর হেলথ ওয়ার্কার সেফটির বিষয়টি আমরা নিশ্চিত করতে পারবো। তো যাই হোক, প্রথমে প্রতিদিনের মতো আজকেও প্রথমে বলে নিচ্ছি ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডের ইতিহাস। ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে মূলত সারা পৃথিবীতে উদযাপিত হচ্ছে 2019 সাল থেকে, অর্থাৎ 2019 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে 74তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি, সেখানে 194টি সদস্য দেশ অংশগ্রহণ করে এবং 194টি সদস্য দেশের অংশগ্রহণে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আপনার ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে সিদ্ধান্ত হয় যে প্রতি বছর ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে নামে একটি ডে উদযাপিত হবে। 2019 সালের 17 সেপ্টেম্বর সর্বপ্রথম সারা পৃথিবীতে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উদযাপিত হয় এবং 2020 সালে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উদযাপিত হবে 17 সেপ্টেম্বর। 2019 সালে আমাদের দেশে এই দিবসটি উদযাপিত না হলেও আশা করি 2020 সালে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, ওষুধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে অথবা আমাদের যেই আপনার বিভিন্ন এনজিওদের পক্ষ থেকে অবশ্যই ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উদযাপিত হবে। যেহেতু এখন করোনা প্যান্ডেমিকের একটি ক্রান্তিকাল চলছে, অলরেডি করোনার প্যান্ডেমিক আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে হেলথ ওয়ার্কারদের সেফটি বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ অথবা পেশেন্ট সেফটি কিংবা মেডিকেশন সেফটি বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। তো যাই হোক, 2020 সালে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উদযাপনের জন্য একটি থিম তৈরি করা হয়েছে। সেই থিমটি হচ্ছে হেলথ ওয়ার্কার সেফটি, প্রায়োরিটি ফর পেশেন্ট সেফটি, অর্থাৎ পেশেন্ট সেফটির জন্য অগ্রাধিকার ভিত্তিতে হেলথ ওয়ার্কারদের সেফটি নিশ্চিত করা জরুরি। তো হেলথ ওয়ার্কার বলতে এখানে আমরা বলছি হলো ডাক্তার, যারা ডাক্তার, তারপরে মেডিকেল টেকনিশিয়ান, মেডিকেল টেকনোলজিস্ট, নার্স, এদেরকে মূলত আমরা হেলথ ওয়ার্কার বলছি। অর্থাৎ ফ্রন্ট লাইনে থেকে একজন পেশেন্টকে সরাসরি যারা চিকিৎসা সেবা দিয়ে থাকে তারাই মূলত ফ্রন্ট লাইনার। তো সেই জন্যই হেলথ ওয়ার্কার সেফটি বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং পেশেন্ট সেফটির জন্য মূলত হেলথ ওয়ার্কারদের সেফটি নিশ্চিত করা খুবই জরুরি। 2020 সালে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে যে স্লোগান, সেটা হচ্ছে সেফ হেলথ ওয়ার্কার সেফ পেশেন্ট। অর্থাৎ হেলথ ওয়ার্কাররা যদি সেফ থাকে, নিরাপদ থাকে, এবং তাদের কারণে কিন্তু পেশেন্টের যে নিরাপত্তা সেই বিষয়টি তৈরি হবে। অর্থাৎ পেশেন্টদের নিরাপত্তার জন্য হেলথ ওয়ার্কারদের নিরাপত্তা দেওয়াটা খুবই জরুরি। তো যাই হোক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনার প্রিভেন্টিং ডেঞ্জারাস এফেক্টস অফ
পলিফার্মেসি ইন এল্ডারলি পেশেন্ট, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমেই এই বিষয়টি নিয়ে যেহেতু কথা বলছি, সেহেতু WHO এর একটি প্রজেক্টের কথা আমাদেরকে বলতে হবে, সেটা হচ্ছে পলিফার্মেসি ম্যানেজমেন্ট বাই 2030 এ পেশেন্ট সেফটি চ্যালেঞ্জ। অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সারা পৃথিবীতে 2030 সালের মধ্যে পলিফার্মেসি ম্যানেজমেন্টের বিষয়টিকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এই পলিফার্মেসি এর বিষয়টিকে আসলে নিয়ন্ত্রণে রাখার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ, বিভিন্ন ধরনের নীতিমালা, গাইডলাইন, অনেক ধরনের প্রোটোকল তৈরি করেছে, যা পৃথিবীর উন্নত দেশগুলিতে ইতিমধ্যে কিন্তু প্রয়োগ হচ্ছে। আশা করি WHO যে পলিফার্মেসি ম্যানেজমেন্ট বাই 2030 সে এই পলিসি, এই নীতিমালা, গাইডলাইন গুলি অথবা প্রোটোকল গুলি বাংলাদেশেও কিন্তু কার্যকর হবে, এবং আমাদের দেশেও পলিফার্মেসি ম্যানেজমেন্টের যে একটি ইরেশনাল প্র্যাকটিস হচ্ছে, এই বিষয়গুলি নিয়ন্ত্রণে এনে অবশ্যই আমাদের পেশেন্ট সেফটি, হেলথ ওয়ার্কার সেফটি অথবা মেডিকেশন সেফটির বিষয়গুলি কে গুরুত্ব দিয়ে পলিফার্মেসির বিষয়টিকে আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তো আজকে আমরা যেহেতু আপনার প্রিভেন্টিং আপনার ডেঞ্জারাস ইফেক্টস অফ এল্ডারলি পেশেন্টস, যেহেতু এল্ডারলি পেশেন্টদের উপর পলিফার্মেসির যে খারাপ প্রভাব, ক্ষতিকর প্রভাব, সে বিষয় নিয়ে কথা বলছি। সো প্রথমে আমরা বিষয়টিকে আবারও ব্যাখ্যা করতে চাই যে পলিফার্মেসিটা আসলে কি। Polypharmacy or taking multiple prescription medication to manage just one health issue is becoming an epidemic in elderly patient. এটা elderly পেশেন্টদের জন্য আসলে একটি ভয়াবহ বিপদের কারণ পলিফার্মেসি। কারণ পলিফার্মেসি আসলে মূলত সবচেয়ে বেশি প্রভাব তৈরি করে, খারাপ প্রভাব তৈরি করে এল্ডারলি পেশেন্টদের উপর। কারণ এল্ডারলি পেশেন্টরা আসলে বিভিন্ন ধরনের অর্গানিক ডিসঅর্ডারে ভুগে থাকে, তাদের বিভিন্ন ধরনের কোমরবিডিটি থাকে। সো তাদেরকে বিভিন্ন ধরনের ওষুধ প্রেসক্রিপশন করতে হয়। যদিও বয়স্ক পেশেন্টদের ওষুধ প্রেসক্রিপশন করার ক্ষেত্রে রেশনাল প্র্যাকটিস করা উচিত, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের দেশে অনেক ক্ষেত্রে ইরেশনাল প্র্যাকটিসের কারণেই কিন্তু বয়স্ক পেশেন্টদের শারীরিক বিভিন্ন সমস্যার কারণে পলিফার্মেসির প্র্যাকটিসটা, অর্থাৎ যে তাদের মাল্টিপল মেডিসিন প্রেসক্রিপশনের যে প্রবণতা, সে বিষয়টি আসলে তাদের জন্য অনেক বড় ধরনের একটি হুমকি, অনেক বড় ধরনের একটি স্বাস্থ্য ঝুঁকির কারণ, সেটি মূলত আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি। সো পলিফার্মেসি and the risk associated with taking multiple medications can seriously affect elderly patients health. এটা সত্যিকার ভাবে কিন্তু বয়স্ক পেশেন্টদের শরীরে একটি খারাপ প্রতিক্রিয়া এবং প্রভাব তৈরি করে। সো by knowing the risk and staying alert, nurses or health workers can ensure their elderly patients are not being overly medicated. তাহলে যারা স্বাস্থ্য সেবা, যারা নিয়োজিত অথবা কনসালটেন্ট, যারা প্রেসক্রিপশন করেন অথবা যারা ওষুধ ডিসপেন্সিং করেন, সেটা চিকিৎসক হোক, ফার্মাসিস্ট হোক, স্বাস্থ্যকর্মী হোক, নার্স হোক, তাদেরকে নিশ্চিত করতে হবে যাতে বয়স্ক পেশেন্টদেরকে অপ্রয়োজনীয়, অযৌক্তিক, অতিরিক্ত মাত্রায় কোনো ওষুধ সেবন করা না হয়। তবেই কিন্তু বয়স্কদের উপর পলিফার্মেসির যে খারাপ প্রভাব, সেই বিষয়টিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। সো কমন প্রবলেম অফ পলিফার্মেসির যে সাধারণ যে সমস্যাগুলি, সেই বিষয়গুলি নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তাহলে ব্যাপারটি এরকম যে পলিফার্মেসি ক্যান বি হার্ড টু স্পট অ্যাজ ইট টিপিক্যালি হ্যাপেন্স when elderly patients are prescribed medications by ডিফারেন্ট হেলথ কেয়ার প্রোভাইডার্স। অর্থাৎ বয়স্ক পেশেন্টরা কিন্তু তাদের শারীরিক বিভিন্ন সমস্যার প্রয়োজনে সাধারণত জেনারেল ফিজিশিয়ানদের কাছে যায়, বিভিন্ন ধরনের কনসালটেন্টদের কাছে যায়। সো জেনারেল ফিজিশিয়ানরা অথবা কনসালটেন্টরা তারা যদি আপনার এল্ডারলি পেশেন্টদের প্রেসক্রিপশন করার প্রয়োজনে যদি ইরেশনাল প্রেসক্রিপশন করে অথবা যদি মাল্টিপল মেডিসিন প্রেসক্রিপশন করে, সেটাই কিন্তু আপনার তাদের শরীরের জন্য, তাদের দেহের জন্য কিন্তু একটি খারাপ প্রতিক্রিয়া, প্রভাব তৈরি করতে পারে। সো আমরা যদি কিছু বেসিক ডেটা দেখি, এবং এই ডেটাগুলি কিন্তু মোটেই আমাদের দেশের ডেটা নয়, এই ডেটাগুলি উন্নত দেশের ডেটা। সো উন্নত দেশে যদি এরকম একটা ভয়াবহ অবস্থা হয়, তাহলে আমাদের দেশের অবস্থা বলাই বাহুল্য, আমাদের দেশে নিশ্চয়ই আরো অনেক খারাপ অবস্থার মধ্যে আছে। যদিও আমাদের দেশে পলিফার্মেসি নিয়ে এখন পর্যন্ত তো কোনো ধরনের গবেষণা হয় না, অথবা কোনো ধরনের রিসার্চ পেপার পাবলিকেশন কিন্তু আমাদের চোখে পড়েনি, তারপরেও কিন্তু প্রফেশনাল প্রয়োজনে আমাদেরকে অনেক বেশি প্রেসক্রিপশন ডেটা নিয়ে কাজ করতে হয়। সো যেহেতু আমরা অনেক প্রেসক্রিপশন ডেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করি অথবা আপনার প্রেসক্রিপশন অডিট করি আমরা, সো সেই জন্যই কিন্তু আমাদের চোখে প্রেসক্রিপশনের যে মাল্টিপল
প্রেসক্রিপশন প্রোডাক্ট প্রেসক্রিপশন করার যে প্রবণতা সেটি কিন্তু সহজে আমরা বুঝতে পারি, অথবা আমাদের অ্যানালাইসিসে সেরকম রেজাল্টই কিন্তু উঠে আসে। যাই হোক, আমি যে ডেটাগুলি এখন বলবো সেটা হচ্ছে উন্নত একটি দেশের ডেটা। সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে 40% অফ মেন অ্যান্ড 57% অফ ওমেন যাদের বয়স 65 এর উপরে টেক 5+ মেডিকেশন উইকলি। তাহলে 44% পুরুষ এবং 57% মহিলা যাদের বয়স হলো 65 বছরের উপরে, সপ্তাহে তাদেরকে প্রায় 5টার বেশি ঔষধ সেবন করতে হয়। এবং 12% টেক 10+ মেডিকেশন উইকলি। তাহলে 12% আপনার মেল অর ফিমেল বয়স্ক যারা, তাদেরকে 10টারও বেশি ঔষধ প্রতি সপ্তাহে সেবন করতে হয়। ব্যাপারটি কিন্তু অনেক ভয়াবহ একটি পিকচার। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আসলে আমি নিজে যখন বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন অ্যানালাইসিস করেছি অথবা প্রেসক্রিপশনের ডেটা অডিট অ্যানালাইসিস করেছি, তখন কিন্তু এই বিষয়ে অনেক বেশি ভয়াবহ পিকচার আমাদের কাছে উঠে এসেছে। যদিও আমরা আসলে ডেটাটা আমাদের প্রফেশনাল পারপাজে ইউজ করি, আমরা ডেটা দিয়ে কোনো রিসার্চ অথবা কোনো পাবলিকেশন তৈরি করি না, সেজন্য আসলে যারা গবেষণা করে তারা যদি প্রেসক্রিপশন ডেটা অডিট করে অ্যানালাইসিস করে যদি পাবলিকেশন তৈরি করে, সেটাতে নিশ্চিতভাবে আমাদের দেশের পরিস্থিতি অনেক ভয়াবহ। সেজন্য আমাদের দেশে আসলে এই বিষয়গুলি নিয়ে, পলিফার্মেসি প্র্যাকটিস নিয়ে অবশ্যই গবেষণা হওয়া প্রয়োজন, এবং গবেষণার ভিত্তিতে কিন্তু আমাদের দেশে কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত, যাতে ইরেশনাল পলিফার্মেসির প্র্যাকটিসটাকে নিয়ন্ত্রণে আনা যায় এবং সার্বিকভাবে এটাকে বন্ধ করা যায়। এরপরে আমরা আরো কিছু ডেটা দেখবো, সেটা হচ্ছে 43% অফ এল্ডারলি অ্যাম্বুলেটরি পেশেন্টস উইথ ক্যান্সার টেক 10+ মেডিকেশন। তাহলে 43% পেশেন্ট যাদেরকে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন কনসালটেশন সেন্টারে যেতে হয় অথবা বিভিন্ন ডক্টরের শরণাপন্ন হতে হয়, হসপিটালাইজড হতে হয়, তো তাদেরকে প্রতি সপ্তাহে প্রায় 10টারও বেশি ঔষধ সেবন করতে হয়। এটিও একটি কিন্তু ভয়াবহ দিক পলিফার্মেসি প্র্যাকটিসের। সো পলিফার্মেসি ক্যান সিরিয়াসলি ইম্প্যাক্ট এল্ডারলি পেশেন্টস হেলথ। অবশ্যই পলিফার্মেসি বয়স্কদের শরীরের উপর একটি খুবই খারাপ মারাত্মক প্রতিক্রিয়া তৈরি করছে, এটা একদমই নিশ্চিত ভাবে বলা যায়। সো ওপেন লিডিং টু অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, এবং সেই কারণে কিন্তু বয়স্ক পেশেন্টদের শরীরে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন গুলি হচ্ছে, এবং যার পরিণামে কিন্তু অনেক ভয়াবহ, এবং যার কারণে কিন্তু অনেক বয়স্ক পেশেন্ট কিন্তু মৃত্যুর ঝুঁকি বেড়ে যাচ্ছে, অনেকে মৃত্যুর মুখে পতিত হচ্ছে, অনেকের কিন্তু অঙ্গহানি হচ্ছে, অথবা অনেকে আরো তাদের হসপিটাল লেন্থ অফ স্টে অনেক বেশি বেড়ে যাচ্ছে। So 6% of adverse drug reaction have fatal or serious consequence. তাহলে 6% যে আপনার পেশেন্টদের যে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন হচ্ছে সেটা কিন্তু মারাত্মক ভয়াবহ, এবং সেটা কিন্তু মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। and 5 to 7% of hospitalization result from adverse drug reaction. 5 থেকে 7% বয়স্ক পেশেন্টদেরকে মূলত হসপিটালাইজ করতে হয়, তারা যে মেডিকেশন গুলি সেবন করছে, মাল্টিপল মেডিকেশন যে সেবন করছে, তার কারণে যে অ্যাডভার্স ইফেক্ট হয়, অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন হয়, সেই কারণে তাদের 5 to 7% পেশেন্টকে হসপিটালে অ্যাডমিশন নিতে হয়। So approximately 140 million fatalities are caused by adverse drug reaction annually. বছরে প্রায় 1,40,000 বয়স্ক মৃত্যুর মূল যে কারণ সেটা হল মূলত পলিফার্মেসির কারণে যে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন হয়, সেই কারণে কিন্তু প্রায় 1,40,000 মানুষ, সেটা পুরুষ হোক, বয়স্ক পুরুষ আর মহিলা হোক, তারা মৃত্যুর মুখে কিন্তু পতিত হচ্ছে। সো পলিফার্মেসি doesn't just affect elderly patients health, এটা শুধুমাত্র বয়স্কদের শরীরেই খারাপ প্রতিক্রিয়া তৈরি করে না, it also impact their finance, এবং এটা তাদের অর্থনীতিতেও একটি খারাপ প্রতিক্রিয়া তৈরি করে। কারণ পলিফার্মেসির কারণে যে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন হচ্ছে, অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে, সেই কারণে কিন্তু অনেক বয়স্ক পেশেন্টকে হসপিটালাইজড হতে হচ্ছে। সো হসপিটালে তাদের লেন্থ অফ স্টে বেড়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই তাদের হসপিটালের যে ট্রিটমেন্ট কস্ট সেটি কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তাহলে একজন বয়স্ক পেশেন্ট পলিফার্মেসির কারণে যে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে, এট দ্য সেম টাইম তারা কিন্তু তাদের ইকোনমিক যে ড্যামেজ হচ্ছে সেটাও কিন্তু তাদের অনেক বড় একটি ক্ষতির কারণ। সেজন্যই কিন্তু আসলে সার্বিকভাবে পলিফার্মেসির যে ইরেশনাল প্র্যাকটিস, এটিকে আমাদের দেশে অবশ্যই নিয়ন্ত্রণ করা জরুরি।
So continuous outpatient visits and hospitalization increase মেডিকেল কস্ট বাই 30%। সো বয়স্করা যে বিভিন্ন পলিফার্মেসির কারণে বিভিন্ন ধরনের ওষুধ সেবনের কারণে তারা যে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন অ্যাডভার্স ইফেক্টের মুখে পড়ছে, সেই কারণে কিন্তু তাদের যে আপনার কনসালটেশন সেন্টারে ভিজিট করার যে প্রবণতা অথবা হসপিটালে অ্যাডমিশনের যে প্রবণতা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে, এবং সেই কারণে যে তাদের ট্রিটমেন্ট কস্ট সেটা 30% বেশি হচ্ছে, সেটাই আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি। সো দোজ হু টেক 5 plus medication spend 6.2% more on prescription। যারা 5টার বেশি ওষুধ খাচ্ছে তাদের কিন্তু প্রেসক্রিপশন কস্ট প্রায় 6 থেকে 6% অনেক বেশি। সো প্রিভেন্টিং ডেঞ্জারাস ইফেক্ট অফ পলিফার্মেসি ইন এল্ডারলি পেশেন্টস, মূলত আজকে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। সো আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ডেটা, সেটি হচ্ছে এরকম: 15 to 40% of elderly patients experience drug interaction। 15 থেকে 40% বয়স্ক পেশেন্টদের ড্রাগ ইন্টারাকশনের যে অভিজ্ঞতা সেটা কিন্তু তাদের হয়ে যায়, কারণ তাদের বডিতে যেহেতু মাল্টিপল মেডিকেশন তাদের সেবন করতে হয়, সো তাদের বডিতে কিন্তু বিভিন্ন ধরনের ড্রাগ ইন্টারাকশন হয়। সো সেটার যে খারাপ প্রতিক্রিয়া তারা কিন্তু সেটাই সেই সমস্যাগুলি তাদেরকে ভুগতে হয়। সেজন্য তাদের কিন্তু ড্রাগ ইন্টারাকশন একটা খারাপ নেতিবাচক যে আপনার হার্মফুল আপনার যে একটা এক্সপিরিয়েন্স সেই বিষয়টি কিন্তু তাদের হয়ে যায়। So elderly patients taking 5 plus medications have 80% chance of drug interaction। বয়স্ক পেশেন্ট যারা 5টার বেশি ঔষধ সেবন করে প্রতিনিয়ত, তাদের কিন্তু 80% চান্স থাকে ড্রাগ ইন্টারাকশন হওয়ার। এবং elderly patients taking 20 plus medications weekly have 100% probability of drug interaction। তাহলে বয়স্ক পেশেন্ট যারা প্রতি সপ্তাহে 20টিরও বেশি আপনার ওষুধ সেবন করে তাদের কিন্তু প্রায় শতভাগ ড্রাগ ইন্টারাকশন হওয়ার চান্স থাকে। তাহলে ব্যাপারটি কিন্তু অনেক ভয়াবহ একটি পিকচার, এবং এটা একটি উন্নত দেশের পিকচার, কিন্তু আমাদের দেশে বিষয়টি কিন্তু আরো অনেক ঝুঁকিপূর্ণ, আরো অনেক ভয়াবহ। সেই জন্য কিন্তু সার্বিক গবেষণা ডেটা অ্যানালাইসিস এর পরিপ্রেক্ষিতে আমাদেরকে অবশ্যই বাংলাদেশে পলিফার্মেসির যে হার্মফুল ইফেক্ট সেই বিষয়টিকে বন্ধ করাটা জরুরি। এবং এই বিষয়ে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, ওষুধ প্রশাসন অধিদপ্তর এবং আমাদের যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন সবাইকে সার্বিকভাবে কিন্তু পদক্ষেপ নিতে হবে যাতে পলিফার্মেসির যে ইরেশনাল প্র্যাকটিস সেটিকে সার্বিকভাবে বন্ধ করা যায়। সো টিপস ফর রিডিউসিং হার্মফুল এফেক্টস আফটার পলিফার্মেসির পরে যে হার্মফুল ইফেক্ট গুলি হয় সেগুলি কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ফার্স্ট যেটি আলোচনা করব সেটা হলো ইনস্ট্রাক্ট পেশেন্টস টু ব্রিং অল ওটিসি হার্বাল এন্ড সাপ্লিমেন্টাল মেডিকেশনস টু অ্যাপয়েন্টমেন্টস। একজন বয়স্ক পেশেন্ট যখন কোনো ডক্টরের চেম্বারে যাবে আপনার প্রেসক্রিপশনের জন্য, তখন কিন্তু তাকে সাথে নিয়ে যাওয়া উচিত যে সে যে ওষুধগুলি সেবন করছে, বিশেষ করে ওটিসি ওষুধ অথবা কোনো হার্বাল ওষুধ সেবন করছে কিনা অথবা সাপ্লিমেন্টাল কোনো ওষুধ সেবন করে সেই ওষুধগুলি সাথে নিয়ে যাওয়া উচিত, যাতে একজন চিকিৎসক অথবা একজন ক্লিনিক্যাল ফার্মাসিস্ট একজন পেশেন্টের সাথে ঔষধ বিষয়ে ড্রাগ কাউন্সিলিং করে নিতে পারে, পেশেন্ট কাউন্সিলিং করে নিতে পারে, সেই বিষয়ে আলাপ আলোচনার জন্য অবশ্যই ওষুধগুলি নিয়ে যাওয়া উচিত। স্ক্রিন ফর আননেসেসারি ড্রাগ এট ইচ মেডিকেল ভিজিট। একজন চিকিৎসকের কাছে গেলে অবশ্যই অপ্রয়োজনীয় ওষুধগুলি প্রেসক্রিপশন থেকে ডিসকন্টিনিউ করতে হবে, স্টপ করতে হবে, যাতে পেশেন্টকে অপ্রয়োজনীয় ওষুধগুলি সেবন করতে না হয়। তবেই কিন্তু পলিফার্মেসি প্র্যাকটিসকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ইমিডিয়েটলি ডিসকন্টিনিউ এনি ড্রাগস উইদাউট এ ক্লিয়ার পারপাস। পেশেন্টের প্রয়োজন নয় এমন অনেক ওষুধ অনেক সময় প্রেসক্রিপশনে লেখা হয়, সেই প্রেসক্রিপশন থেকে সেই ওষুধগুলি অবশ্যই কেটে দিতে হবে, সেই ওষুধগুলির সেবন বন্ধ করতে হবে অথবা সেই ওষুধগুলি ডিসকন্টিনিউ করতে হবে। এন্ড প্রোভাইড ক্লিয়ার রিটেন ইনস্ট্রাকশনস টু অ্যাকম্পানি মেডিকেশন। একটি প্রেসক্রিপশন দেওয়ার পরে একজন পেশেন্ট প্রতিটি ওষুধ কিভাবে কখন সেবন করবে সেই গাইডলাইনগুলি বাংলাতে অবশ্যই লিখে দিতে হবে। তবেই কিন্তু পেশেন্ট সঠিক ঔষধ সঠিক নিয়ম মেনে সঠিকভাবে সঠিক উপায়ে সেবন করবে, তবেই কিন্তু যে পলিফার্মেসির যে হার্মফুল ইফেক্ট সেটাকে কমানো সম্ভব হবে। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বললাম সেটা হচ্ছে যে আপনার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে যে প্রিভেন্টিং ডেঞ্জারাস ইফেক্টস অফ পলিফার্মেসি ইন এল্ডারলি পেশেন্টস। যে কিভাবে আমরা এল্ডারলি পেশেন্টস এর উপর যে পলিফার্মেসির যে খারাপ প্রভাব তৈরি হচ্ছে সেটাকে আসলে কিভাবে আমরা দূর করব, নিয়ন্ত্রণ করব, সেই বিষয় নিয়ে আমরা কথা বললাম।
অনেকগুলি ডেটা নিয়ে আজকে আলোচনা করলে ডেটাগুলো একদমই অথেন্টিক এবং এই ডেটাগুলো আসলে একটি উন্নত দেশের। সো আমাদের দেশের ডেটা নিয়ে আমরা আসলে আলোচনা করতে পারিনি, কারণ আমাদের দেশে এই ধরনের কোনো অথেন্টিক ডেটা নেই, গবেষণা নেই, অথবা এই নিয়ে তেমন কোনো কিন্তু অ্যাক্টিভিটিস নেই। তো আশা করি আমরা আসলে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উপলক্ষে যে প্রতিদিন ফেসবুক লাইভ প্রোগ্রাম করছি, এই প্রোগ্রামে আমরা মূলত পেশেন্ট সেফটির গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলছি, মেডিকেশন সেফটি নিয়ে কথা বলছি, হেলথ ওয়ার্কার সেফটি নিয়ে কথা বলছি। তো আশা করছি যে বিষয়গুলি আপনাদের অবশ্যই কাজে লাগছে, যারা শুনছেন তাদের মধ্যে একটি অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে। সার্বিকভাবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে অবজেক্টিভ হচ্ছে সারা পৃথিবীতে সব মানুষের মধ্যে মেডিকেশন সেফটি, পেশেন্ট সেফটি, হেলথ ওয়ার্কার সেফটি নিয়ে অ্যাওয়ারনেস তৈরি করা, এঙ্গেজমেন্ট বাড়ানো। আমাদেরও তাই উদ্দেশ্য যে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা চাচ্ছি যে সচেতনতা তৈরি করা এবং মানুষ যাতে সচেতন হতে পারে এই বিষয়গুলিতে, সে বিষয়ে আসলে একটি কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য প্রতিদিন আমরা ফেসবুক লাইভ প্রোগ্রামটি করছি। তো পরিশেষে যে বিষয়টি বলবো, আমাদের এই প্রতিদিন ফেসবুক লাইভ প্রোগ্রামটি হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের অন্যতম একটি ব্র্যান্ড সেফগার্ড হ্যান্ড রাব সলিউশনের সৌজন্যে। সেফগার্ড হ্যান্ড রাব সলিউশন হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অ্যালকোহল বেস ফর্মুলায় প্রস্তুতকৃত একটি হ্যান্ড রাব সলিউশন। সেফগার্ড হ্যান্ড রাব সলিউশন আপনার হাতকে 99.99% জীবাণুমুক্ত করতে সাহায্য করবে। সো করোনার প্যান্ডেমিকের এই সময় আশা করি আপনার সবাই মুখে মাস্ক পরিধান করবেন, কিছুক্ষণ পর পর সাবান পানি দিয়ে হ্যান্ড ওয়াশ করবেন এবং আপনার সেফগার্ড হ্যান্ড রাব সলিউশন দিয়ে হাতকে জীবাণুমুক্ত করবেন এবং সোশ্যাল ডিস্টেন্সিং আর ফিজিক্যাল ডিস্টেন্সিং এর বিষয়টি বজায় রাখবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম এন্ড গুড নাইট।